আপনার পারিবারিক বিবাদ, আপনাদের পরিবারের সমস্যা, আপনি কোথায় ঘুরবেন, কার সাথে ঘুরবেন, এই সমস্ত কিছুই একটা গোষ্ঠী ঠিক করে দেবে। তাদের নিদানই শেষ কথা, এবং সেই নিদান একটা সময় এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার নারকীয় নৃশংস রূপ সামনে আসে। কখনো কখনো সেই নিদান প্রাণঘাতী পর্যায়ে পৌঁছে যায়। নাম সালিশি সভা। আর এই সালিশি সভাকে সামনে রেখে যে নৃশংস অত্যাচারের ছবি সামনে আসছে পরপর, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। যারা এই সালিশি সভার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ তথাকথিত মাতব্বরেরা, তারা কিভাবে এইভাবে নিজের আইন নিজেরা হাতে তুলে নিচ্ছে, কিভাবে তারা নিদান দিতে পারছেন, কিভাবে তারা একটা সমান্তরাল প্রশাসন চালাতে পারছেন, কেউ কি জানতে পারছে না? পুলিশ প্রশাসন, একদিনে তো এটা হচ্ছে না, দীর্ঘদিন ধরে চলছে। আর এখন তো শুধুমাত্র যে প্রান্তিক জায়গায়, একেবারে গ্রামে, তা তো বলা যায় না। কলকাতার সংলগ্ন এলাকাও তো একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সালিশি সভা এবং সেই সভাকে কেন্দ্র করে নিদান এবং নারকীয় অত্যাচার, নারী পুরুষ নির্বিশেষে, এমনকি কিশোরও বাদ যাচ্ছে না। আজকে বাংলা@5-এ নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে, এবং আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে সালিশি সভা চলছে এবং সেই ছবি, সেই অভিযোগ বারবার করেই সামনে আসছে। পুলিশ প্রশাসন কি কিছুই জানতে পারছে না? পরপর ঘটনা তো আমরা দেখছি। জেসিবির ঘটনা আমরা দেখেছি, জয়ন্তের ঘটনা দেখেছি, এবং এবার সোনারপুরের জামালের ঘটনা। জামালের খবর কি? খবর সালিশি সভা থেকে অত্যাচারের অভিযোগ কিন্তু সেই একই অভিযোগ। এক্ষেত্রেও মহিলাদের শিকলে বেঁধে মারধরের আরও একটা নৃশংস ছবি। কলকাতার উপকণ্ঠে সালিশি শাসনের কথা কি জানতো না পুলিশ প্রশাসন? এটা তো প্রান্তিক এলাকাও নয়, কলকাতার উপকণ্ঠে। ফেরার জামালকে নিয়ে তুঙ্গে এই মুহূর্তে শাসক বিরোধী তরজা। গতকালকে পর্যন্ত যার প্রতিক্রিয়া পাওয়া গেল, তারপর থেকে সে ফেরার, এখনো তার কোনো খোঁজ নেই। প্রথমে প্রতিবেদন। চোপড়ার জেসিবি আরিয়াদহের জয়ন্তের পর এবার সোনারপুরের জামাল। পুরো নাম জামাল উদ্দিন সর্দার। এক সময় ছিল আদালতের মুহুরি। পরবর্তীকালে জমির দালালিতে হাত পাকিয়ে সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েত এলাকায় প্রভাব বিস্তার করে জামাল। তার বিরুদ্ধে সালিশি সভা ডেকে বিচারের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। গ্রামের মহিলাদের একাংশের অভিযোগ, জমি বিবাদ, দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা। জামাল ছাড়া কোনো কিছুরই সমাধান সম্ভব নয়। গ্রামবাসীদের প্রায় সব সমস্যারই বিচার হতো জামালের আদালতে। নিজের প্রাসাদ এবং অট্টালিকাতেই সালিশি সভা বসাতো জামাল। গত 7ই জুলাই সালিশি সভা ডেকে এক মহিলাকে শিকলে বেঁধে মারধর করা হয়। আরেক মহিলার স্বামীকে চেনে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাতভর নির্যাতন করা হয় বলেও অভিযোগ। মঙ্গলবার গ্রামের মহিলারা মুখ খুলতেই শোরগোল পড়ে যায়। যদিও সালিশি সভা বসিয়ে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে জামাল, কিন্তু বাড়ির ভিতর শিকল কেন? জামালের দাবি দুষ্টু ঘোড়া বেঁধে রাখার জন্য। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। ঠিক আছে, শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। শিকল দিয়ে কি করে? ঘোড়া বদমাইশ বলে হচ্ছে, শিকল দিয়ে মাথা টাথা হয়। ঠিক আছে, শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয়? বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? আক্রান্ত মহিলার দাবি, 7ই জুলাই মারধরের পর তিনি সোনারপুর থানায় অভিযোগ করেন। বিচারের আশায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছেও যান, কিন্তু কোথাওই কোনো লাভ হয়নি। মঙ্গলবার অভিযোগকারীর সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এরপর রাতেই নির্যাতিতার বাড়িতে যান সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। দাবি করেন গোটাটাই পারিবারিক সমস্যা। অভিযুক্ত জামালের সঙ্গে শাসক দলের কোনো সম্পর্ক নেই। জামাল সর্দার ওনার সম্পর্কে এক আত্মীয় হয়, তার কাছে উনি গেছিলেন সেই সমস্যার, পারিবারিক সমস্যার সমাধানের জন্য। সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে এবং ওনাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে। আইনত যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে নেবে, এবং এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেসের কর্মী না, তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয়। অভিযোগকারী মহিলারও দাবি, পারিবারিক অশান্তি থেকেই গোটা বিতর্কের সূত্রপাত। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি বিষয় না, এটা আমাদের পারিবারিক ব্যাপারের বিষয়। হ্যাঁ, এটা আমার ছেলের সাথে মানে এর গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে। আমরা চাইছি জামাল শাস্তি পাক, আমরা কোনো পার্টি নেতা নিয়ে কোনো নাড়াচাড়া করছি না। যদিও সোনারপুরে জামাল রাজ নিয়ে শাসকের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। আরে পুরো ব্যাপারটাই তো 27% ভোটে, রাজনীতিটাই তো 27% ভোটে। সুতরাং এগুলো এখন চলবে, এগুলোকে মেনে নিতে হবে। যতদিন তৃণমূল থাকবে, জামাল উদ্দিন থাকবে, কুতুবুদ্দিন থাকবে, বিজেপি এলে এই অবস্থার পরিবর্তন। কলকাতা থেকে
মুর্শিদাবাদের জেলা সাম্প্রতিক অতীতে রাজ্যের জায়গায় জায়গায় সালিশি বসে অত্যাচারের অভিযোগ উঠেছে। ভাইরাল হয়েছে তালিবানি কায়দায় অত্যাচারের ভিডিও। অনেক ক্ষেত্রেই অভিযুক্তদের সঙ্গে শাসক শিবিরের ঘনিষ্ঠতার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। তৃণমূল সেই সব অভিযোগ অস্বীকার করলেও প্রশ্ন উঠছে, কেন থামানো যাচ্ছে না সালিশি শাসন? প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা আলোচনায় আসি। প্রথমে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাই। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন পার্থপ্রতিম রায়, আমার সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন শুভজিৎ সরকার, আমার সঙ্গে বিজেপির তরফ থেকে স্নেহায়ন সরকার রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি প্রথমে স্নেহায়নের কাছে যাব। স্নেহায়ন, প্রতিবেদন আপনি দেখলেন, জেসিবি আমরা দেখেছি, আমরা জয়ন্ত দেখলাম, আর এবার জামাল উদ্দিন। প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে সালিশি সভা, এই যে একটা কনসেপ্ট, এটা তো আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে, কিন্তু তার যে সালিশি সভার নিদানের মাত্রাটা ক্রমশ বাড়তে বাড়তে এমন একটা নৃশংস পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কি বলবেন? না দেখুন, এই সালিশি সভাগুলো আর সালিশি সভা নেই, এগুলো মানে আদালতে রূপান্তরিত হয়েছে। মানে এই বিষয়টা আপনার মনে আছে, যখন এই সন্দেশখালির ঘটনা উত্থাপন হয় তখন শিবু হাজরার একটা কথা খুব মানে প্রচলিত হয়েছিল। শিবু হাজরা নাকি ওই এলাকায় বলতো যে শাহজাহান বড় কোর্ট, আমরা হচ্ছে গিয়ে ছোট কোর্ট। এখানেও দেখুন, এখানেও যে কথাগুলো উঠছে, এখানে কিন্তু একটা কথা যে জামালের আদালত, মানে ওর যে বাড়ি আছে, বাড়ি তো না, ওটা অট্টালিকা, তার পাশে নাকি একটা বাড়ি আছে যেখানে ওর এরকম আদালত বসতো। এবং ওই গ্রামের যে কোনো বিবাদ, মানে সেই বিবাদ পুলিশের কাছে, যে সেই সন্দেশখালিতে যে অভিযোগ, পুলিশের কাছে গেলে পুলিশ ফেরত পাঠিয়ে দিত এই জামালের আদালতে। তো বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, এই যে মানে সালিশি সভাগুলো, এগুলো যে পুরোটাই যে ধরে নিন গ্রাম্য সালিশি সভা বা খাপ পঞ্চায়েত, এটা না, এটার পেছনে পুলিশ বা প্রশাসনের কোথাও একটা প্রচ্ছন্ন মদত আছে। মানে বা পুলিশ বা প্রশাসন কোথাও একটা অলিখিত পারমিশন দিয়ে দিয়েছে যে এই গ্রাম্য বিবাদগুলোকে যে আপনারা নিজেরা ওই গ্রামের মধ্যে, গ্রামের যে হত্যাকর্তা সে ওখানে বসে মিটিয়ে দেবে, বা সে তার মতো নিদান দেবেন, সে কাউকে উল্টো করে ঝুলিয়ে পিটাবেন, কেউ কাউকে বেঁধে রাখবেন। তো এটা পুরোটাই একটা প্রশাসনিকভাবে, একটা মানে অলিখিতভাবে প্রশাসনিক একটা প্রক্রিয়ার মধ্যে এসে দাঁড়িয়েছে এখন। পার্থ প্রতিমের কাছে আমি জানতে চাইবো, এই যে পুলিশ প্রশাসনের প্রচ্ছন্ন মদত রয়েছে, এটা বলা হচ্ছে, স্নেহায়ন এটাই বলছেন যে প্রচ্ছন্ন মদত ছাড়া এইভাবে বারবার অন্তত সম্ভব নয়। সালিশি হলো, নিদান দিল, পুলিশ প্রশাসনের প্রচ্ছন্ন মদত যে নিজেদের মধ্যে মিটিয়ে নিন, এলাকায় মিটিয়ে নিন। সোনারপুরের জামাল উদ্দিনের যে বিষয়টির সঙ্গে পুলিশের মদত রয়েছে, এ ধরনের কোনো প্রমাণ বা কোনো বিষয় সামনে এসেছে বলে এখনো পর্যন্ত আমাদের জানা নেই। স্নেহান কেন বললো আমি ঠিক বুঝতে পারি। সব কিছুকে এক পংক্তিতে ফেলার একটা প্রয়াস রয়েছে। নিশ্চিতভাবে সালিশি সভাকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, তবে গ্রাম বাংলা আলোচনার একটা প্রেক্ষিত রয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু সালিশি সভার নামে কেউ যদি কোনো নিদান দেয়, কাউকে অত্যাচার করে, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের দল কখনো মান্যতা দেয় না, এমনকি প্রশাসন এগুলোকে কঠোর হস্তে দমনও করে। এই বিষয়গুলো সামনে আসছে এবং পুলিশ প্রশাসন তৎপর হয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য। এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ রয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ লাভলি মৈত্র যিনি সেখানকার বিধায়ক, তিনি স্পষ্ট করেছেন জামালের সঙ্গে দলের কোনো সংস্রব নেই। যে মহিলা গিয়েছেন তাদের পারিবারিক সমস্যার জন্য গিয়েছেন, কিন্তু সেখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় নয়, এটা একটা অপরাধ এবং তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ হবে। কিন্তু এখান থেকে যেটা আমার প্রশ্ন, যে অবশ্যই অপরাধ যখন যদি হচ্ছে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে, এটা তো খুব স্বাভাবিক, পুলিশ ব্যবস্থা নেবেই। কিন্তু বিষয় বা আলোচনা যেটা, যে এই যে অপরাধ, সেটা তো আজকে এই জামাল উদ্দিন এই অত্যাচার করেছে তা তো নয়, অত্যাচারটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে। পুলিশ আগে কেন ব্যবস্থা নিচ্ছে, বা পুলিশ জানতে পারছে নাকি? যখনই বিষয়টা সামনে আসছে তখনই ব্যবস্থা গ্রহণ হচ্ছে, কিন্তু এতটা একটা পরিসর ধরে যদি দীর্ঘদিন ধরে এই ধরনের একটা ম্যাল প্র্যাকটিস চলে, একটা অভিযোগ কেন পুলিশের কাছে জমা পড়লো না, এটাও কিন্তু আমাদের কাছে কোথাও একটা এই জায়গা থেকে আমি একটুখানি শুভজিতের কাছে যাব, আসবো আপনার কাছে আসবো। শুভজিৎ, এই জায়গা থেকেই যে কেন একটা অভিযোগ জমা পড়লো না? ঘটনা এই অত্যাচারের বিষয়টা দীর্ঘদিন, জামাল উদ্দিনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আগেই ছিল, কেন একটা অভিযোগ জমা পড়লো না? আজকে একটা ঘটনা আসছে, আমরা আলোচনায় বসেছি। দেখুন, 21 শতকে দাঁড়িয়েও আজকে যদি সালিশি সভা বা খাপ পঞ্চায়েত বা মাওবাদীদের যে সংস্কৃতি, যে ক্যাঙ্গারু কোর্ট, এই ধরনের জিনিসগুলো যদি আমরা এখনও কাটিয়ে উঠে
যেটা আমাদের দেশের সংবিধান বা আমাদের যে কোর্ট ব্যবস্থা, আইন ব্যবস্থার উপর আস্থা না রেখে এগুলো এলাকায় এলাকায় বিভিন্ন ছোট ছোট মস্তানদেরকে এখনও জিয়ে রাখার মতো পরিস্থিতি থাকে, তাহলে সত্যি বলতে গেলে আমরা আজকে আধুনিক যুগ বা আমরা প্রগতির দিকে হাঁটছি এটা আমরা বলতে পারবো না। এটা ঠিকই, আমি এখানে রাজনৈতিক রং আনতাম না, কিন্তু যে এলাকা নিয়ে কথা হচ্ছে, এলাকাটা আমার ভুল না হলে এটা হচ্ছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং এখানকার বিধায়ক হচ্ছে মাননীয়া লাভলি মৈত্র। দীর্ঘদিন ধরে এই নির্দিষ্ট অঞ্চল সোনারপুর উত্তর বা দক্ষিণ সেই অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের ছোট ছোট যে মস্তানরা আছে এবং এটা যে পুলিশও জানে এবং এলাকার তৃণমূলও জানে, এটা কিন্তু আপনি খতিয়ে গেলে দেখতে পারবেন। আমি আবারও বলছি, আমি বলছি না যে জামাল উদ্দিন তৃণমূলের হয়েই কাজ করেছে বা তৃণমূলই এটা করিয়েছে, এটা না হলেও কিন্তু এটা তো ঠিক যে এত বছর ধরে একটা লোক এই ধরনের কার্যকলাপ করছে এবং সেটা পুলিশের কানে যাচ্ছে না। এত শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস, যার 200 কোটিটার উপর বিধায়ক, তার 29টা এমপি, যে পঞ্চায়েত থেকে পৌরসভা সব জায়গায় তো তৃণমূল আর তৃণমূল, তাহলে তার কাছে এই ইনফরমেশন নিয়ে তো হতে পারে না। দুই, আপনি যে প্রশ্নটা করলেন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালিড প্রশ্ন, যে কেন একটা অভিযোগ উঠে এলো না। আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে থানাগুলো রয়েছে বা পুলিশের যে অবস্থা রয়েছে, কলকাতা একদম হার্ট অফ দ্য সিটি বাদ দিয়ে আপনি যদি থানাগুলোয় যান, আপনি ছেড়ে দিন যারা সাধারণ একদম প্রান্তিক অংশের মানুষ, তারা যদি যায় গিয়ে কোনো অভিযোগ জানাতে যায়, পুলিশ তো সহজে এফআইআর বা কমপ্লেন কি নেয়? তার মধ্যে যদি এমন কোনো প্রভাবশালী ব্যক্তির নাম থাকে যুক্ত, যার হয়তো এত বড় সম্পত্তি রয়েছে, এত বড় কানেকশন রয়েছে, পুলিশ নেবে না। সার্বিকভাবে যদি শাসক দলের কোনো নেতা ফোন করে পুলিশকে বলে যে অভিযোগটা নেওয়ার, তাহলে সে অভিযোগ নেবে। এক্ষেত্রেও জামাল উদ্দিনের ক্ষেত্রেও যারা অভিযোগকারী মহিলা, তাদের কিন্তু এটাই বক্তব্য যে আমরা জানিয়েছিলাম পঞ্চায়েত প্রধানকে, আমরা জানাচ্ছিলাম পুলিশকে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি, কোনো লাভ হয়নি। আমি এই জায়গা থেকে সুমনদার কাছে যাব। সুমনদা, এই যে সামগ্রিক পরিস্থিতি আমরা দেখছি, পরপর সালিশি সভা, নিদান, নারকীয় অত্যাচারের ছবি সামনে আসছে, সালিশি সভা বা এলাকার মধ্যে মিটিয়ে নেওয়ার এই যে বিষয়টা, এটা তো বহুদিন ধরে চলে আসছে, আমরা গ্রাম বাংলায় এটা দেখেছি, কিন্তু যত দিন যাচ্ছে শুধু আর প্রান্তিক এলাকা নয়, কলকাতার উপকণ্ঠে সেখানে এই সালিশি সভা বসছে, নিদান এমন যে শিকল দিয়ে বেঁধে অত্যাচার থেকে ঝুলিয়ে মার দেওয়া, এরকম নৃশংস পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? কিভাবে সম্ভব হচ্ছে যে একজন মানুষ বা কিছু মানুষ মিলে এইভাবে আইন হাতে তুলে নিচ্ছে? দেখুন, অবশ্যই এটা প্রশাসন এবং সেই প্রশাসনের মাথায় যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের দায়িত্ব, কারণ তারা যদি সতর্ক থাকেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতে পারেন না। দেখুন, আমাদের দেশে পুলিশিং ব্যবস্থার মধ্যে সমস্যা আছে। আমি সেই টেকনিক্যাল ডিটেলসে গেলাম না যে কত হাজার মানুষের জন্য কতজন পুলিশ আছে, কিন্তু এটা দল হিসেবে যে রাজ্যে যে শাসক দলই থাকুক, তাদের দায়িত্ব যে এই ধরনের ঘটনা কেন ঘটছে, অর্থাৎ এটা ফাইনালি ঘটলে তো তৃণমূলের ঘাড়েই দায় বর্তাবে, কারণ তৃণমূলই গত 13 বছর ধরে শাসনে আছে। ফলে তৃণমূলকেই উপায় খুঁজতে হবে যে কিভাবে জেসিবি বা জয়ন্ত বা এই জামাল এদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ইন্টারেস্টিং, 3 জনের নামের সঙ্গে যে আছে, আমি সেই মানে কার্যকারিতায় যাচ্ছি না, কিন্তু এই যে যারা খাপ পঞ্চায়েত বসাচ্ছে বা নিজেদের মতো করে শাসন ব্যবস্থা হাতে তুলে নিচ্ছে, কোথাও তো মানে এলাকার গ্রামবাসীদের মনে হচ্ছে যে এরা প্রশাসনেরই অঙ্গ, সেই জন্যই লোকে তাদের কাছে যাচ্ছে। ফলে এরা যে প্রশাসনের অঙ্গ নয়, এরা যে কারো সাথে ঘনিষ্ঠতার কোনো উদাহরণকে সামনে এনে আসলে নিজেদেরকে ক্ষমতাশালী প্রমাণ করছে, সেইটা তৃণমূলেরই দায়িত্ব যে সেটাকে বন্ধ করা। এটা তো তৃণমূল ছাড়া কেউ পারবে না, কারণ দোষটা তৃণমূলের দ্বারা যাচ্ছে। তাহলে তৃণমূলকে দেখতে হবে যে তাদের নাম করে এই যে প্যারালাল বা সমান্তরাল প্রশাসন কারা খাড়া করছে এবং কিভাবে চালাচ্ছে, তার সাথে কোন বিধায়কের ছবি দেখা যাচ্ছে বা কোন বিধায়ক সেই তাদের মদত দিয়েছেন বলে অভিযোগ উঠছে। ফলে ইটস এ ভেরি সিম্পল প্রসেস। তৃণমূল সরকার হিসেবে, দল হিসেবে তাকে আরো সতর্ক হতে হবে। আমি আজকেই দেখছিলাম যে নতুন ডিজি রাজীব কুমার অনেক কথা বলেছেন, তো রাজীব কুমারের দায়িত্ব হবে যে এই ধরনের যে খাপ পঞ্চায়েত বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে ধরনের সিস্টেম চালু হয়ে আছে বলে আমাদের আশঙ্কা বা অভিযোগ আসছে, সেগুলোকে তিনি কতটা সমূলে উৎপাটিত করতে পারেন। একদমই, আমি এই জায়গা থেকেই পার্থ প্রতিমের কাছেও জানতে চাবো, এই যে অবশ্যই একটা প্রশাসনকে এটা দেখতে হবে এবং সাধারণ মানুষ যারা সেখানকার মানুষ ভাবছেন এরা হয়তো সেই প্রশাসনেরই অঙ্গ, এই যে তাদের ধারণাটা যে ভুল বা তাদের কোনো সমস্যা হলে তারা
পুলিশের কাছে যাবে বা স্থানীয় প্রশাসনের কাছে যাবে, এটা যেরকম রয়েছে, কিন্তু এই অভিযোগও তো একই সঙ্গে উঠছে যে যখন তারা যাচ্ছে তাদের কথা শোনা হচ্ছে না। না, এ ধরনের বিষয় একদমই হচ্ছে না এটা আমি বলবো না, তবে আপনারা যদি গোটা বাংলার দিকে তাকান এ ধরনের ঘটনা কিন্তু খুব সামান্য হচ্ছে, এবং যেখানে হচ্ছে নজরে যখনই আসছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি সিপিএমের আমার ভাই শুভজিতের কথা শুনছিলাম, শুভজিতের কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছিল। বাম জামানায় সালিসি একটা বৈধতা রূপ পেয়ে গেছিল, পার্টি অফিসে, লোকাল জোনালে তাদের যে ধরনের সালিসি ব্যবস্থা ছিল, আমি গ্রাম বাংলা থেকে উঠে আসা, একদম গ্রামীণ স্তর থেকে উঠে আসা, সালিসির ভয়াবহতা বাম জামানায় আমরা দেখেছি। এবং পুলিশের যে অভিযোগের কথা বলেছে, পুলিশের অভিযোগ সিপিএমের পার্টি অফিস থেকে না বলা পর্যন্ত কোনো পুলিশ কখনো অভিযোগ নিত না। আজকে সেই জায়গাটার দারুণভাবে বদল এসেছে, এটা আমরা বলতে পারি যে মানুষ যে কোনো সময় অভিযোগ জানাতে পারে, অভিযোগ জানানোর বহু রকম মাধ্যম রয়েছে। যে থানা এরিয়ায় সেখানে না জানাতে পারলে পাশের থানাতেও 0 এফআইআর করেও মানুষ জানাচ্ছে, মেইলে জানাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। পারে তাদের অভিযোগ। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং যেই জায়গা থেকে বিরতিতে গিয়েছিলাম, অর্থাৎ পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ, কিন্তু বাস্তব ছবি কি সেটাই বলছে? আদৌ কি সেই বদলটা এসেছে? এই প্রশ্ন নিয়ে অবশ্যই অতিথিদের কাছে যাব, তবে তার আগে এই যে জামাল উদ্দিনের ঘটনা সামনে এসেছে, আরও একটা সালিশি সভা, আরও একটা অত্যাচারের অভিযোগ সামনে এসেছে, ছবি সামনে এসেছে, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পেয়েছে। কুণাল ঘোষের কি বক্তব্য আগে শুনবো, তারপর আসবো আলোচনায়। যা যা অভিযোগ এসছে, অভিযোগ যদি সত্যি হয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, বাকি দেখছে। কেউ যদি খারাপ কাজ করে থাকেন, তৃণমূল তো কোথাও প্রোটেকশন দিতে যাবে না। এত বড় দল, এত বড় রাজ্য, কোথায় কে প্রচুর লোক ভালো কাজ করছেন, অত্যন্ত ভালো কর্মী, নেতা, সংগঠকরা তৃণমূলে রয়েছেন। বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো বিতর্কিত ঘটনা বা খারাপ ঘটনার সঙ্গে জড়িত হন, নিশ্চিতভাবে দলও ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসনও ব্যবস্থা নেবে। কেউ যদি কোনো খারাপ ঘটনার সাথে জড়িত হন, অভিযোগ হয়, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা সেই এক জায়গায়। আদৌ কতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসন আদৌ কতটা সক্রিয়, কারণ পুলিশের দিকেও তো অভিযোগের তীর থাকছে। শুভজিৎ, আচ্ছা আপনি আমায় বলুন, যখন শাহজাহানের নামে এই ধরনের ঘটনাগুলোর অভিযোগ আসে, তখন যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শাহজাহানকে ডিফেন্ড করে, তাহলে পুলিশ কী করে ব্যবস্থা নিতে পারে? তাহলে তো পুলিশের কাছে সহজ বার্তা চলে যায় যে শাহজাহানদের মতো লোকেদেরকে প্রোটেকশন দিতে হবে, এদের বিরুদ্ধে কিছু করা যাবে না। এইখানেও যদি যার নাম উঠে আসছে তার বিরুদ্ধে যদি প্রশাসনের তরফ থেকে বা তৃণমূলের নেতৃত্ব তরফ থেকে বা যারা সরকারি আধিকারিক জনপ্রতিনিধি তারা যদি এই ধরনের মনোভাব নিত যে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, আমি এফআইআর করছি অন হিজ নেম বা এর নামে, তাহলে হবে, তাহলে স্বাভাবিক পুলিশ ব্যবস্থা নেবে। আর এই যে এখানে কথা উঠে এলো না যে বাম জমানায় কি হতো না হতো, আমি যদি ধরেও নিই যে বাম জমানায় হতো, আজ ঠিক আছে নিশ্চিতভাবে হতো, বাম জমানায় হতো বলে তো বামফ্রন্ট সরকারকে মানুষ সরিয়ে দিয়ে নতুন তৃণমূল সরকারকে ক্ষমতায় আনলো। তাহলে বাম সরকারের সময়ও যা যা হতো তা যদি আবার তৃণমূলের সময়ও হয় এবং আরও বড় আকারে হয়, তাহলে তার লাভ কোনো ছিল না যে তৃণমূলকে আনার ক্ষমতায়। এবং এই যে কথা উঠছে যে বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থা আছে, এখন অনেক কিছুভাবে এফআইআর করা যায়, অনলাইনে এফআইআর করা যায়। আচ্ছা বলুন তো, প্রান্তিক মানুষ সে কতজন জানে বলুন তো যে ডিজিটালের মাধ্যমে এফআইআর করা যায় বা কমপ্লেন করা যায়? আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমি কতদিন আগে একটা ঘটনা ঘটেছিল, স্টেট ব্যাংকের সাথে আমার একটা গোলমাল হয়েছিল। সেখানে আমি এফআইআর করতে গেছিলাম পাটুলি থানাতে এফআইআর করতে যাওয়াতে আমাকে এফআইআর ছেড়ে দিন, জিডি অবধি নেওয়া হয়নি, কমপ্লেন নেওয়া হয়নি। পরবর্তীকালে আমাকে মেল করতে হয়েছে কলকাতা পুলিশের কমিশনারকে। তার পরবর্তীতে যখন মিডিয়াতে এই খবরটা আসে এবং অন্যান্য জায়গা থেকে প্রেশারাইজড হয় পুলিশ, তারপরে আমার কাছে পাল্টা মেল করে আসে, আপনি আপনারা ইনফরমেশন দিন। একদম একটু ছোট করে জানতে চাইবো যে বদল কি এসেছে, বদল কি দেখতে পাচ্ছেন? না দেখো, বদল যেটা এসছে সেটা একটা জায়গায় আমি পার্থপ্রতিম বাবুর সাথে একমত, যেটা শুভজিৎ কার্যত স্বীকারও করলো যে এই যে সালিসি সভাগুলো 2011 পর থেকে তৈরি হয়নি গ্রাম বাংলা, এগুলো আগে থেকেই চলতো। কিন্তু বিষয় হচ্ছে কি যে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন? 2011 আগে তোমাদের চ্যানেলেও হয়তো সেই রকম ক্লিপিংস আছে, তোমাদের আমার পুরোনো চ্যানেল, যে মুখ্যমন্ত্রীর যতগুলো ইন্টারভিউ, যতগুলো সভা, সেখানে মুখ্যমন্ত্রী একটা কথা বলতো যে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, আপনাকে পুলিশের কাছে যেতে গেলে কোনো লোকাল কমিটি বা কোনো স্থানীয় নেতার কাছে যেতে হবে না। কিন্তু আজও তুমি দেখো এই সিচুয়েশনটা কি চেঞ্জ হয়েছে?
মানে আজও কি আমি কোনো লোকাল বা কোনো পলিটিক্যাল লিডারের ইন্টারফারেন্স ছাড়া পুলিশ বা প্রশাসন কি কাজ করে? যতদিন না পুলিশ বা প্রশাসন পলিটিক্যাল ইন্টারফারেন্স মুক্ত হবে ততদিন কিন্তু এই ধরনের ঘটনা চলতেই থাকবে, এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। সালিশি সভার অত্যাচার এবং প্রান্তিক মানুষ বা এই কলকাতার উপকণ্ঠের মানুষ যখন সালিশি সভার উপর ভরসা করছে যে তারা হয়তো নিদান দেবে, পুলিশের উপর কোথাও গিয়ে কি আস্থা কমে যাচ্ছে? এই প্রশ্নও তো থাকছে। বিরতির পর ফিরছে আলোচনায়, সঙ্গে থাকুন। যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে সালিশি সভা, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সালিশি নিদানের ছবি সামনে আসছে এবং নৃশংস সেই ছবি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, আর একই সঙ্গে প্রশ্ন উঠছে এই যে সালিশি সভায় নিদান দেওয়া হচ্ছে বা যারা নিদান দিচ্ছে তাদের এত বারবারন্ত সালিশি সভায় নৃশংস এই ছবি সামনে আসছে, পুলিশ প্রশাসনকে এই বিষয়ে কিছুই জানতেন না। আম জনতার কি বক্তব্য শোনাবো। এটা একদমই গ্রহণযোগ্য না। কেন? কারণ হচ্ছে সালিশি সভা যারা করছেন তাদের হয়তো ল সম্বন্ধে কতটা অভিজ্ঞতা আছে জানা নেই। এখানে প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসন যদি কোনো চোর সন্দেহ হয় তাকে ধরলো, প্রশাসনের হাতে দিল, প্রশাসন এবার আইনানুগ তাকে শাস্তি দিক। ওটা আমার মনে হয় ওটা ঠিক নয়। আইনের দিকে যদি কোনো মানে থাকে, গাফিলতি থাকে, সেই জায়গাটা জোর দেওয়া উচিত। কিন্তু যারা করছে তাদের ইয়েটাকে আমি ঠিক সমর্থন করতে পারি না। যারা এই সালিসি সভা পরিচালনা করছেন তাদেরও কিন্তু এই রকম দায়িত্ব নিয়ে এরকম কঠিন পদক্ষেপ নেওয়া উচিত না, কারণ এটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। সুমনদার কাছে যাব। সুমনদা, সাধারণ মানুষের বক্তব্য আমরা পেলাম, কিছু অংশের বক্তব্য তো পেলাম, তারা বলছে যে না, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, প্রশাসনের দেখা উচিত, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু কোথাও গিয়ে কি সুমনদা, তারপরেও তো আমরা দেখছি সালিশি হচ্ছে, সাধারণ মানুষ সেখানে যাচ্ছে, কোথাও গিয়ে কি পুলিশের উপর আস্থা কমছে যে না, আমরা এখানেই আমাদের এলাকার মধ্যেই বা এদের মধ্যেই আমাদের বিবাদ আমরা মিটিয়ে নিই? কোথাও গিয়ে কি পুলিশের উপর আস্থা কমছে বলে মনে হচ্ছে, বলা যেতে পারে? দেখুন, আমি দুটো পয়েন্ট বলতে চাই। তিন দলের তিন যা মুখপাত্র বললেন তাতে একটা জিনিস সবাই স্বীকার করছেন যে এটা পশ্চিমবঙ্গে একটা পুরনো প্রবণতা, অর্থাৎ সিপিএম এর আমলেও ছিল, তৃণমূলের আমলেও চলছে। যদি সেটা হয় তাহলে আমি বামেদের মুখপাত্রর পয়েন্টটা থেকে যদি কিউ নিই, তাহলে এটাই প্রশ্ন আসে যে বামেদের আমলে যে খারাপ প্রবণতাটা ছিল সেটা তৃণমূলের আমলে চলবে কেন? আর তৃণমূলের মুখপাত্রকে যেটা আমি মনে করিয়ে দিতে চাইবো, যেটা বিপজ্জনক প্রবণতা, আপনি যদি চোপড়ার ঘটনা দেখেন এবং সোনারপুরের ঘটনা দেখেন, দুটো ক্ষেত্রেই সালিশি সভার ভিকটিম হচ্ছে সংখ্যালঘু মহিলারা। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় যারা এককাট্টা ভাবে তৃণমূলকে ভোট দিয়েছে, যাদের মহিলারা এককাট্টা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তারা যদি কোনোভাবে এই ধরনের সালিশি সভার শিকার হন, তাহলে তৃণমূলকে কিন্তু এই রোগের উৎসটা খুঁজে বার করতে হবে যে কেন সংখ্যালঘু মহিলাদেরকেই কোথাও মাথায় চুল কেটে ফেলা হচ্ছে, কোথাও একটা ভরা রাস্তায় মানে অনেকের সামনে পেটানো হচ্ছে, কোথাও শিকল বেঁধে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠছে। এটা তৃণমূলের দায়িত্ব, বিকজ যে পশ্চিমবঙ্গে সবাই এটা স্বীকার করছেন যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এককাট্টা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ভোট দিয়েছেন। তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদেরকে কেন এই নিদান সহ্য করতে হবে? কেন পুলিশ বা তথাকথিত মহিলা পুলিশ বা এই সমস্ত সিস্টেম তাদের সাপোর্টে দাঁড়াবে না? পার্থপ্রতিম, সুমনদা যে পার্সপেক্টিভে বললো, আমি সেই পার্সপেক্টিভটাকে একটু অন্যভাবে বলতে চাই যে কোথাও একটা আরও বেশি আইন সম্পর্কে সামাজিক যে সচেতনতা সেটা বাড়ানো দরকার বলে আমরা মনে করি, বা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে কিছু কিছু পকেট এরিয়াতে এ ধরনের মানুষের মধ্যে থানা বা আইনের দ্বারস্থ হওয়ার থেকে তারা এলাকার কোনো মানুষের কাছে তাদের সমাধানের জন্য যাওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি, সেটা বন্ধ হওয়া দরকার। সেই বন্ধ করার দায়িত্ব নিশ্চিতভাবে আমরা রাজনৈতিক দলগুলো যেমন নেব, তেমনিভাবে সামাজিক সংগঠন থেকে শুরু করে প্রশাসনেরও একটা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রশাসনও এলাকায় এলাকায় গিয়ে এ ধরনের সচেতনতা বৃদ্ধি করুক আমরা চাই, এবং থানা শুধু থানার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গিয়ে তারা তাদের পরিষেবা পৌঁছে দেখ, এ ধরনের কনসেপ্টও নিশ্চিতভাবে আগামী দিনে সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এ ধরনের বিষয়গুলোকে বন্ধ করার জন্য।
এক তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সালিসের নিদান, একের পর এক নাম সামনে আসছে, সেটা জেসিবি হোক, জায়ান্ট হোক এবং জামাল উদ্দিন হোক। কিন্তু এই যে তাদের নিদান বা তাদের সমান্তরাল প্রশাসন চালানোর ছবি সামনে আসার সঙ্গে সঙ্গেও একটু যদি তাদের প্রোফাইল সেই সম্পর্কে দেখা যায় তাহলে কিন্তু চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। জামাল উদ্দিনের ক্ষেত্রে কি নজরে আসছে? গ্রামের মধ্যে তার প্রাসাদোপম অট্টালিকার ছবি, সেখানে গাড়ি সালে গাড়ি, ঘোড়া সালে ঘোড়া রয়েছে, সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুলে আবার সাঁতরে বেড়াচ্ছে কচ্ছপ। সোনারপুরে জামালের এই জমিদারির ছবি। আর এই জায়গা থেকেই তো প্রশ্ন যে এত টাকা এলো কিভাবে জামালের মতন? এর উত্তরও অধরা। দেখুন, এক বিঘা জমির উপর পেল্লায় বাড়ি, চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা, প্রবেশপথে বিশাল তোরণ, দুপাশে সবুজ ঘাসের গালিচা। সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতের সাঙ্গুর এলাকায় কার্যত জমিদারি কায়দায় বসবাস করত জামাল উদ্দিন সর্দার। বাড়ির ভেতরটা কিন্তু পুরোটাই ঝাঁ চকচকে, অর্থাৎ গেট থেকে পুরোটাই কিন্তু পাথর বসানো, এবং সেই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ভেতরে ঢোকে এবং দেখতে পাবেন যে এরকম সুদৃশ্য বাড়ি, এবং এই বাড়িতেই কিন্তু একাধিক দামি গাড়ি এবং বাইক রয়েছে, এছাড়াও সুইমিং পুল রয়েছে। বাড়ির মধ্যেই দামি গাড়ি রয়েছে, ঘোড়াও, সুইমিং পুলে সাঁতার কাটছে সাধের কচ্ছপ। সোনারপুরের এই অট্টালিকা থেকে বোঝাই যাচ্ছে জামালের শখ ছিল 16 আনা। একদিকে যেমন জামালের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, অন্যদিকে তার বিভিন্ন রকম শখেরও হদিশ পাওয়া গিয়েছে। তার ঘোড়া রাখার শখ হয়েছিল বাড়িতে, এবং এই ঘোড়া রাখার জন্য মাসিক 10,000 টাকার ভিত্তিতে একজন কাজের লোকও রাখা হয়েছিল। বাড়ি জুড়ে সিসি ক্যামেরা, সম্ভবত ঘরে বসেই চারিদিকে নজর রাখার বন্দোবস্ত করেছিল জামাল। আমরা দাঁড়িয়ে রয়েছি জামাল সর্দারের বাড়ির ঠিক সামনে। এই হচ্ছে জামাল সর্দারের বাড়ির গেট, এবং এই বাড়ির সামনে দিয়ে এই রাজ্যের রাস্তা, সেই রাস্তা দিয়ে কে যাতায়াত করতো এবং বাড়ি থেকে ঢুকবে, সেই বিষয়টা পুরোটা নজরদারি চালানোর জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এবং পুরো বাড়ি জুড়ে মোট 50টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। শুধুমাত্র জমির দালালি করেই কি সোনারপুরে সাম্রাজ্য গড়ে তুলেছিল জামাল? অভিযুক্ত জামালকে খোঁজার পাশাপাশি এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ক্যামেরায় তরুণের সঙ্গে তথাগত রিপোর্ট, জি 24 ঘন্টা। কি বলবেন স্নেহান? না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবাংলায় 2-4টে বড় সড়ো যে ওই কোম্পানি পড়ে আছে, তার ম্যাক্সিমামটারই অফিস এই নিউ টাউন বা এই কলেজ সেক্টর পাবে। আপনাদের একটা প্রতিনিধিকে সেখানে পাঠিয়ে দিন, সেখানে যারা বড় বড় আধিকারিকরা আছে তাদেরকে একটা ইন্টারভিউ নিক যে তারা কতজনের বাড়িতে অ্যাটলিস্ট একটা জ্যাকুজি পর্যন্ত বসাতে পেরেছে। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে এই জামাল কি নাকি মুহুরির কাজ করতো, সেও এখন কাজ ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এখন কি করে না, জমি বাড়ির দালালি করে, সেই করে নাকি বাড়িতে সুইমিং পুল বানিয়ে নিয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, দেখুন আমাদের পাড়াতেও আমরা দেখেছি অনেকে জমি বাড়ি দালালি করে। কারা করে? মেনলি ধরে নিন ওই যাদের একটা ছোটোখাটো দোকান আছে বা ব্যবসা আছে, একটা সাইড ইনকামের জন্য এটা করে থাকে। সেই করে যদি এরকম অট্টালিকা বানানো যায়, এবং পাশে পুকুরে আবার উনি কচ্ছপও ছেড়েছেন 1 মাসের আগে, এবং সেইখানে যখন আপনাদের ক্যামেরা পৌঁছেছে, গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করেছে যে এরকম কচ্ছপ ছেড়েছে, কচ্ছপ তো এইভাবে ছাড়া যায় না, মানে বাড়ির গৃহপালিত কোনো জন্তু বা পশু তো না কচ্ছপ, এটা বেআইনি কাজ করেছে। তো শুনে গ্রামের মহিলারা অবাক হয়ে গেছে, বলছে জামাল বেআইনি কাজ করেছে। আমরা তো জানি জামাল আইনের নিদান দেন, মানে ওই যে আমি বললাম না, ওখানে জামালই হচ্ছে আদালত। এই একটা কথা হচ্ছিল, পার্থবাবু বলছিল যে না পুলিশ তো এরকম কিছু ওর বিরুদ্ধে পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি। ওনার বিরুদ্ধে এর আগেও ওরকম অভিযোগ হয়েছিল, একজনকে সারা রাত্রির একজন মানুষকে সারা রাত্রি পিটিয়েছিল, ওই উল্টো টানিয়ে পিটিয়েছিল শিকল দিয়ে বেঁধে। তো তার ওয়াইফ যখন আটকাতে যায়, ওয়াইফকেও মারে। ওয়াইফ সোনারপুর থানায় কমপ্লেন করতে গেলে সেখানে থানা ওকে ফেরত পাঠিয়ে দেয়। ওই এলাকাটায়, ওই যে শাহজাহানের সময় থেকে হয়ে আসছে না, ওই এলাকাটায় কোর্ট বলতে গেলে জামালই ঠিক করে দেবে যে ওখানে কোনটা আইনের শাসন আর কোনটা আইনের শাসন না। শুভজিৎ, জামাল এবং আইন সমার্থক, জামালের সম্পত্তি, মুহুরির কাজ করা একজন ব্যক্তি, তার এত সম্পত্তি, তার সুইমিং পুল, তার ঘোড়া, এই এতগুলো সিসিটিভি ক্যামেরায় ভর্তি, গোটা বাড়ি ছেয়ে গেছে, কি বলবেন? আমার মনে হয় যারা টিভিতে দেখছে আজকে শোটা, তারা হয়তো ভাবছে যে এত পড়াশোনা করে, এত শিক্ষিত হয়ে, চাকরি করে এগুলো করার থেকে তো ভালো ছিল যে জামালের মতো হতাম,
মানে জামাল যেরকম শুধু কিছু না জামাল না, আমি করে- একটু জয়ন্তের কথাও মেনশন করতে চাইবো, তারও প্রাসাদব অট্টালিকার ছবি আমরা দেখেছি, আমি তাও বলছি- অন্য কারোর আমি জমির বলছি উপর। এখানে এগুলো একটা করে নাম নোমেনক্লেচার আসছে, হয়তো জামাল বা জায়ান্ত বা হোয়াট এভার, এগুলো নামগুলো ইম্পর্টেন্ট না, এই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো ইম্পর্টেন্ট, এই ফিগারগুলো ইম্পর্টেন্ট, যে এরকম ফিগার পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। এবং যদি এতে শাসক দলের কোনো অনুপ্রেরণা না থাকতো, আপনার মনে হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল বলে যে তাদের কথা ছাড়া নাকি এই রাজ্যের মাটিতে পাতাও নড়ে না, তাদের কথা যদি পাতা না নড়ে, এমনকি আমি দেখেছি আলিপুর চিড়িয়াখানার মধ্যে বাঘের না এর বাচ্চা হয়েছে, সেখানেও লেখা আছে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বাচ্চাটা হয়েছে। তো তাদের অনুপ্রেরণা যদি না হয়ে থাকে, এরকম প্রাসাদ তৈরি হয় কী করে? এর মোড অফ ইনকাম কি? এটা তো প্রশ্ন উঠবে। রাজ্য সরকার যদি মনে করে থাকে যে এর সাথে তৃণমূলের কোনো লেনদেন নেই, তৃণমূল যদি মনে করে থাকে এর সাথে তৃণমূলের কোনো লেনদেন নেই, তাহলে ইমিডিয়েটলি এগেনস্ট ইনভেস্টিগেশন করা উচিত যে এর ইনকাম, মোড অফ ইনকামটা কি, টাকাটা আসলো কোথা থেকে, সম্পত্তিটা হলো কোথা থেকে। কিন্তু না, এগুলো তো করা হবে না, কারণ জামালরাই তো তৃণমূলের লোকাল নেতাদেরকে টাকা খাইয়ে দেয়, তাদেরকে ভোটের সময় ছাপ্পা মারতে সাহায্য করে। এই জামালরাই আসলে তৃণমূলকে ভোটে জেতায়, যেন ওদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। দেখুন, সারা বাংলায় প্রায় 350-র মতো ব্লক, 3,500-এর মতো গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো এই ক্ষেত্রে জামাল বলুন, জয়ন্তরা বলুন, এই যে আমি বলবো এটা ব্যতিক্রমী, যারা বিচ্যুত হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে, এতে অস্বীকার করবার জায়গা নেই। এই যে আপনি যে যাদের কথা বলছেন, সারা বাংলায় এটা 8টা 10টা 15টা ক্যারেক্টার সামনে এসেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, স্ট্রিক্টলি অ্যাকশন হবে। দল কাউকে আড়াল করার চেষ্টা করবে না, বা আপনারা দেখেছেন আমাদের বিধায়ক থেকে শুরু করে স্পষ্ট করেছে যাদের সঙ্গে দলের কোনো সংস্রব নেই, তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল আমি দলের কথা যদি নাও ধরি, প্রশাসনিক স্তর যদি আমি ধরি, তাহলেও এই যে একজনের এত বড় সম্পত্তি হলো, এত বড় জমির উপর তার বাড়ি হলো, তার সুইমিং পুল হলো, এটা তো একদিনে হলো না। তার আয়ের উৎস কি, সে কি করে এতটা সম্পত্তি করলো, এটা তো একটা প্রশ্ন, এটা তো একটা নজরদারির বিষয়। সরকার বলে তারা জানতো, তাহলে দিস কমপ্লিট ফেল অফ ল এন্ড অর্ডার। গোটা ভারতবর্ষ জুড়ে বা বাংলা জুড়ে তো বেআইনি কিছু বিষয় যেগুলো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যখন যেমন সামনে আসবে তখন সেরকমভাবে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ হবে। এবং নজরদারি রয়েছে, নজর এড়িয়েও কিছু কিছু বিষয় হচ্ছে, সেটা তো অস্বীকার করবার জায়গা নেই। কোথাও কোথাও নেগলিজেন্সি বা খামতি রয়েছে প্রশাসনের তরফ থেকে, বা সার্ভিলেন্সের কিছু জায়গায় অভাব রয়েছে, সেই জায়গাগুলো দূরীভূত করার চেষ্টা হচ্ছে এবং প্রশাসন স্ট্রিক্টলি অ্যাকশন নিচ্ছে। আমরা কখনো সেটা বলছি না যে না এ ধরনের ঘটনা ঘটছে না, যেখানে ঘটছে সেখানে ব্যবস্থা গ্রহণ হচ্ছে, যেগুলো সামনে আসছে সেগুলো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রিকশনস মেজার্সও নেওয়া হবে নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতিকেই, এবং আমাদের দলও জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। একটা জিনিস দেখুন, কোনোভাবেই মানতে পারছি না যে এটা ব্যতিক্রমী ঘটনা, বা এই যে কটা ঘটনা উঠেছে ব্যতিক্রমী ঘটনা। মানে যখন সন্দেশখালি ওঠে বা যখন শাহজাহানের ঘটনাটা সামনে আসে, আমরা তখন বারংবার বলেছি যে বাংলা জুড়ে সন্দেশখালি হয়ে আছে, বাংলা জুড়ে আজকে শাহজাহানরা ছড়িয়ে পড়েছে। এবং তার পরবর্তী সময় আপনি দেখুন জেসিবি বলুন, জয়ন্ত সিং বলুন, আজকে জামাল বলুন, পরপর উঠে আসছে। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার মাথার ওপর যখন শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থাকছে, তখন আপনি ভাবছেন যে এলাকাটা আপনি শাসন করতে পারছেন। শাসক আর শাসন সমার্থক হয়ে গেছে, তার জন্য এরা আজকে নিজেদের আদালত তৈরি করে ফেলেছে, নিজেদের শাসন ব্যবস্থা তৈরি করে ফেলেছে। এবং এই কারণে শাহজাহানের ক্যারেক্টারিস্টিক্স আর জামালের ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখুন অনেক জায়গায়। শাহজাহানের মনে আছে এরকম অদ্ভুত ধরনের শখ ছিল, দামি গাড়ি, দামি বাইকের শখ ছিল। উনারও দেখুন এরকম, মানে কচ্ছপ পালবো, ঘোড়া পালবো, এইরকম ধরনের অদ্ভুত অদ্ভুত মানে উনার শখ। আরেকটা বিষয় বলি, এই যে লাভলি মৈত্র বলছে না যে এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, আপনি হয়তো খোঁজ নিয়ে দেখুন, আপনারা ক্যামেরা পাঠিয়ে আপনারা রিপোর্টাররা বলতে হবে, লোকাল রিপোর্টাররা, ওই গ্রাম পঞ্চায়েতে যদি কোনো মানে রাস্তার কাজ হয় বা কোনো সরকারি প্রকল্পের কাজ হয়, সেই কাজটার তদারকি ওখানকার পঞ্চায়েত প্রধান করতো না, করতো হচ্ছে গিয়ে জামালকে এই অথরিটিতে বা এই অডাসিটিটা কে দিল? জামালের সাথে যদি আপনার মনে হয়, ওইখানে তো গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, এই লোকসভাতেও তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তো এই ওর কাছে যদি শাসক দলের সেই প্রশ্রয়টা না থাকতো, আপনার মনে হয় যে সরকারি কাজকর্মের ওপরও জামালের নজরদারি চলতো, তো এটা একদিনের মধ্যে মানে তৃণমূল কংগ্রেসের সাথে যদি ও যুক্ত না থাকতো, এটা কোনোদিন পসিবল হয়? আপনার কি মনে হয় এটা? অর্থাৎ শাসন এবং জামাল একই রকমভাবে সমার্থক হয়ে যাচ্ছে
এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। আর এর মধ্যে আমরা এই মুহূর্তে যে খবর পাচ্ছি, আরও বিপাকে সোনারপুরের জামাল সর্দার, এবার বন দপ্তর থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম বাড়িতে কচ্ছপ রাখার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে, তার বাড়িতে কচ্ছপ, সাধের কচ্ছপ, এবং তার জন্যই বন দপ্তরের তরফ থেকে এবার আইনি পদক্ষেপ, বন্যপ্রাণ আইনে মামলা রুজু করা হবে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তথাগত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। তথাগতর কাছ থেকে আরও বিস্তারিতভাবে জানবো। জামালের বিপুল সম্পত্তি, তার ঘোড়া, তার বিরাট বড় বাড়ি, প্রাসাদোপম অট্টালিকা, সেই ছবি দেখছেন। আর একই সঙ্গে আপনাদের আরও একটা ছবিও দেখিয়েছিলাম, তার সুইমিং পুলে কচ্ছপ। আর এই নিয়ে এবার বন দপ্তরের তরফ থেকে পদক্ষেপ, আইনি পদক্ষেপ, বন্যপ্রাণ আইনে মামলা রুজু করা হবে, এমনটাই সূত্রের খবর। আলোচনায় থাকবো অবশ্যই। আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। আজকের এই বিষয় নিয়ে, অর্থাৎ রাজ্য জুড়ে সালিশি সভা একের পর এক, সেই ছবি সামনে আসছে। পুলিশ প্রশাসনকে কিছুই জানতো না এই নিয়ে আমরা সোশ্যাল মাধ্যম, সামাজিক মাধ্যমেও প্রশ্ন রেখেছিলাম, আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আপনারা কি জানিয়েছেন সেটা অবশ্যই আমরা দেখাবো, আর তার সঙ্গে আলোচনাও আমাদের চলবে। আমি সুমনদার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। সুমনদা, যেই বিষয়টা সামনে আসছে, এই যে আমরা দেখলাম জামাল উদ্দিনের এত বিশাল সম্পত্তি, আমরা জেসিবির ক্ষেত্রে হোক কিংবা জয়ন্তের ক্ষেত্রে দেখেছি, এই যে তাদের সম্পত্তির এই বাড়বাড়ন্ত এবং তাদের এই বাড়বাড়ন্ত, সেটা তো একদিনে হচ্ছে না। দেখুন, আমরা আসলে ছোটবেলায় যখন অরণ্যদেব বা ম্যান্ড্রেক পড়তাম, তখন ওই জানাডু বা ওই অরণ্যদেবের বাড়িতে ওই বালতি দিয়ে লোকে উঠে যাচ্ছে, এই যে সমস্ত কল্পচিত্র আমাদের মাথায় ঢুকে যেত। পরে জয়ন্ত হোক কিংবা জামাল উদ্দিন, তারা যখন এই অতি নায়ক বা অতি মানব হয়ে ওঠার চেষ্টা করেছেন, তখন তারা তাদের বাড়িতেও ওই ধরনের 50টা সিসিটিভি, এই যে অতিনায়কোচিত ব্যাপারগুলো এনেছে। আমি আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, হয়েছিস যেটা শাসক দলের জন্য, শাসক দলের যেটা মনে রাখা উচিত, বিশেষত পার্থর, কারণ পার্থর এক সময়কার সহযোগী সাংসদ মিমি চক্রবর্তী এরা ধরেছিলেন। খাস কলকাতায় একজন ভদ্রলোক, তার নাম দেবাঞ্জন, তিনি আইএস অফিসার সেজে ঘুরে বেড়াতেন, এবং তিনি করোনার সময় মিমি চক্রবর্তীকে ভ্যাকসিনেশন অব্দি দিয়েছিলেন। পরে জানা যায় যে তিনি জাল, তিনি আসলে কেউ নন। এই যে ক্ষমতা, আমি ক্ষমতাশালী, এই যে প্রমাণ করার যে চেষ্টাটা, এটা সম্পর্কে শাসক দলকেই সতর্ক থাকতে হবে, কারণ তারাই ক্ষমতা রয়েছে। দেবাঞ্জন, বোধহয় দেবাঞ্জন সেন ছিলেন, থেকে জয়ন্ত সিনহা কিংবা জামাল উদ্দিন, এরা কিন্তু প্রত্যেকে একটা রিফ্লেক্টেড গ্লোরি ব্যবহার করেছেন যে আমরা শাসকের ঘনিষ্ঠ। তারা শাসকের ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নন, সেটা শাসককেই বলতে হবে যে এরা আমাদের সাথে কোনোভাবে যুক্ত নন। এবং এরা যে এই যে পাওয়ার স্ট্রাকচার, নিজেকে ক্ষমতাবান বলে প্রমাণ করার জন্য একটা অতিকায় বাড়ি, দারুণ দেখতে গাড়ি, তার সঙ্গে ঘোড়া, মানে এই সমস্ত কিছু পাওয়ারের প্রমাণ, সেইটা কিভাবে দূর করা যায়, সেটাও শাসক দল এবং প্রশাসনেরই একমাত্র দায়িত্ব। সুমন্ত, এই জায়গা থেকে এই যে আপনি বলছিলেন যে শাসক দলকেই এটা বলতে হবে যে তারা ঘনিষ্ঠ নয়, তারা হয়তো বলছেন যে না, আজকে লাভলি মৈত্র তিনিও গতকালকে গিয়ে বলছেন যে শাসক দল বা এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু এই যে ক্ষমতার একটা আস্ফালন, আমি এত ক্ষমতাধর এবং আমি নিদান দিতে পারি, আমি মানেই আইন, এই ক্ষমতার আস্ফালন, এই বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে। আমি যদি দল বাদও দিই, কিন্তু তারপরেও এটা তো একটা প্রশাসনিক নজরদারি তো একটা দরকার। অ্যাবসলিউটলি, আমি সেটাই বলতে চাইছি যে দেবাঞ্জন সেন খাস কলকাতায় পুরসভার জয়েন্ট কমিশনার সেজে ঘুরে বেড়াতেন, তিনি করোনার ক্যাম্প করেছিলেন, তিনি ভ্যাকসিনেশন করেছিলেন। তাহলে এই সমস্ত ঘটনার পেছনে তো প্রশাসনের একটা ভূমিকা থাকতে হবে, যে কে আমার নাম করে নিজেকে ক্ষমতাবান প্রমাণ করছে। আপনার যেটা ক্যাচ লাইন, খুবই যথার্থ ক্যাচ লাইন, এই সালিশি সভার নিদান থামবে কবে? কারণ গ্রামের যে মানুষটা যাচ্ছে জামালের কাছে বা জয়ন্তর কাছে, সে জানে না যে জামাল বা জয়ন্ত অ্যাকচুয়ালি ক্ষমতার সাথে সংযুক্ত কিনা বা প্রশাসনের পার্ট কিনা। প্রশাসনকেই তো দায়িত্ব নিয়ে বলতে হবে যে এরা কোনোভাবেই আমার কোনোভাবে কোনো প্রতীকও নয় বা আমার প্রতিবিও নয়। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি খুব সংক্ষেপে প্রত্যেকের কাছে যাব যে কি তাহলে কি করণীয় এখন মনে হচ্ছে, এই যে সালিশি সভার এইভাবে বারবার করে ছবি সামনে আসছে, কি করণীয় একদম সংক্ষেপে আমি জানতে চাইবো।
প্রশাসন দল যথার্থ ভূমিকা গ্রহণ করছে। জামালের ক্ষেত্রেও দেখুন ইতিমধ্যে বন দপ্তর পৌঁছে গিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দলও বলে দিয়েছে, তার সঙ্গে দলের কোনো সংস্রব নেই। স্বাভাবিকভাবে দল প্রশাসন স্ট্রিক্টলি এ ধরনের বিষয়গুলোকে মোকাবিলা করবে আগামী দিনে। বাংলার মিডিয়াকে অত্যন্তভাবে আমরা অভিনন্দন জানাই, তারা এই ধরনের ঘটনাকে তুলে এনেছে। এরকম আরও ঘটনা উঠে আসুক এবং যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের যাতে শাস্তি হয়। তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতে হবে যে তারা এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু সার্বিকভাবে যা চিত্র উঠে আসছে এরাই তো তৃণমূলের সম্পদ। স্নেহান, না, বিষয়টা হচ্ছে গিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করলেই যে এরকম প্রভাব বা প্রতিপত্তি হয় এটা কিন্তু ঠিক নয়। কারণ বিষয় হচ্ছে গিয়ে আপনারা যদি দেখেন যে তৃণমূলের এমপি বা এমএলএদের একদম ছোট্ট করে 15 সেকেন্ড বলছে, তৃণমূলের এমপি বা এমএলএদেরও কিন্তু এরকম সম্পত্তি বা এরকম বিলাসবহুলতা কিন্তু নেই। আসলে তৃণমূল করেও যদি এরকম প্রভাব প্রতিপত্তি খাটাতে হয় তাহলে আপনার নামের নাম কিন্তু তাজিমুল, শাহজাহান, জামাল বা সাদ্দাম হতে হবে, তাহলে প্রভাব প্রতিপত্তি প্রশাসনকে সক্রিয় হতে হবে, আরো সক্রিয় হতে হবে, সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। এই যে সালিশি সভার নিদান যারা দিচ্ছেন তাদের সঙ্গে আদৌ কতটা প্রশাসনের যোগ রয়েছে, তাদের ক্ষমতার আস্ফালন আদৌ কতটা বাস্তবসম্মত, সেই সম্পর্কে সচেতনতা সাধারণ মানুষের মধ্যেও পৌঁছে দিতে হবে। অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত বাংলা@5 এখানেই শেষ করছি। আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা।